শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রায়ই ফাইনাল পরীক্ষায় আসে। চতুর্থ অধ্যায়ের কতিপয় গুরুত্বপূর্ণ টিক নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা ইম্পর্টেন্ট টিকগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো বহুলবার পরীক্ষায় এসেছে। অবাঞ্ছিত যেসব টিক আসে না বা কখনো আসেনি, বিভিন্ন স্কুলে এসেছে, এমন টিকগুলো এখানে আছে। আমরা অবাঞ্ছিত টিকগুলো পরিহার করার চেষ্টা করেছি, তাই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। সো বাড়তি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর টিকে আছে মাইক্রোসফট এক্সেলে 1, 2, 3 দিয়ে কি নির্দেশ করা হয়। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল একটা সফটওয়্যার যেটা কম্পিউটারে লেখালেখির কাজে ব্যবহৃত হয়। এখানে 1, 2, 3 দ্বারা নির্দেশ করা হয় সারিগুলো। আমরা জানি পাশাপাশি যদি একটা লাইন বোঝায় সেটাকে সারি বলে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেল দিয়ে সারি নির্দেশ করে। 2, নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ড কমান্ড কি? নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ড কলাম হচ্ছে, অর্থাৎ তুমি যদি নতুন করে লেখার জন্য আরেকটা ওয়ার্কশিট তৈরি করতে চাও তাহলে Ctrl+N এটা চাপতে হবে। কোনো ক্ষেত্রে এটার ভিন্নও থাকতে পারে, যেটা আমাদের সেটিংয়ের মাধ্যমে করে নিতে হয়। কিন্তু বাস্তব সত্যি কথা হচ্ছে, যদি কম্পিউটারে অটো সেভ থাকে তা নতুন ওয়ার্কশিট খোলার কিবোর্ডের কমান্ড হচ্ছে Ctrl+N। 3 নম্বর, স্প্রেডশিট ওয়ার্কশিটের প্রতিটি কলামের শিরোনাম কি দিয়ে চিহ্নিত করা থাকে। অর্থাৎ আমরা দেখি যখন আমরা কোনো কাজ করি স্প্রেডশিটে, তা এর অক্ষরগুলো স্বাভাবিকভাবে ইংরেজি বর্ণ দেওয়া থাকে। ইংরেজি বর্ণ, ইংরেজি সংখ্যা না, ইংরেজি বর্ণ, মানে ABCD এই যেগুলো বলি আমরা, সেইগুলা A থেকে Z পর্যন্ত। এরপর এক্সেল কয় ভাগে যোগ করা যায়? এক্সেলে যোগ করা যায় 2 ভাগ। এক্সেলে যোগ করা যায় 2 ভাবে। অর্থাৎ একটা ফাংশনাল কায়দায় যোগ করা যায়, আর একটা কিভাবে যোগ করা যায়, 1 আর 1 যোগ 2 এই আকারে ক্যালকুলেট করেও যোগ করা যায়। এখন পাশাপাশি সংখ্যা দিয়ে যোগ করা যায়। এরপর তাহলে এক্সেলে কয়ভাবে যোগ করা যায়? 2 ভাবে। কোনটিতে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো গুচ্ছ আকারে সাজানো থাকে? রিবনে মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো গুচ্ছ আকারে সাজানো থাকে। 6 নম্বর টিক, ই কলাম ও 10 নম্বর সারি সেল ঠিকানা কোনটি? E10। উত্তর হবে E10। অর্থাৎ 10 নম্বর সারি বোঝাতে, ই কলামে 10 নম্বর সারি বোঝাতে সেটা সংকেত হবে E10। মাইক্রোসফট এক্সেলে ABC দিয়ে কি নির্দেশ করে? আমাদের 1 নম্বর টিকে ছিল 1, 2, 3। 1, 2, 3 দিয়ে আমাদের ছিল সারি নির্দেশ করে, আর ABC দিয়ে আমাদের নির্দেশ করে কলাম। তাহলে কলামগুলো ইংরেজি বর্ণ থাকে, আর সারিগুলো 1, 2, 3, 4, 5 আকারে সজ্জিত থাকে, মানে পাশাপাশি থাকে 1, 2, 3 আকারে। আর ওপর নিচ থাকে 1, 2, 3 আকারে, পাশাপাশি থাকে ABCD এ আকারে থাকে। ওয়ার্কশিটে 8 নম্বর টিক, ওয়ার্কশিটে A1, B2, C3 এবং D3 সেগুলো ডাটা যোগ করার সূত্র কোনটি? অর্থাৎ ওয়ার্কশিটে যদি আমরা কোনো একটা র বা কলাম ক্লিক করে ওপরে সমান সাম A1 D3 লিখি, তাহলে ওই দুইটা যোগ হয়ে যাবে, যেভাবে লেখা আছে খ নম্বর। 9 নম্বর টিক, পাথরে
বা গাছের বাকলে বিভিন্ন প্রকার চিহ্ন দ্বারা মানুষ কি আবিষ্কার করে? অ্যাবাকাস। অ্যাবাকাস একটা গণনা পদ্ধতি যার মাধ্যমে গণিতের দক্ষতা বাড়ানো যায়, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে অ্যাবাকাস কাজে লাগে। ওয়ার্কশিটে ছোট ছোট ঘরগুলোকে কি বলে? সেল বলে। ওয়ার্কশিটে যে ছোট ছোট ঘর পাওয়া যায় কলাম আর সারিযুক্ত, সেগুলোকে বলে সেল। সেল অর্থ কোষ। আমরা চলে যাচ্ছি টিক নম্বর 11। ফাইল, এডিট ইত্যাদি শব্দগুলো মূলত কি নির্দেশ করে? অফিস বাটন, অপশন। 12 নম্বর টিক, কোনো ওয়ার্কশিট তৈরি করে সেভ করলে ওয়ার্কশিট ফাইলটির নাম কোথায় দেখা যায়? টাইটেল বারে। 13 নম্বর টিক, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি? এক্সেল। বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় মানে মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে এক্সেল। আমরা কম্পিউটার অন করলেই মূলত মাইক্রোসফট ডকুমেন্টের একটা ওয়ার্ড ফাইল পাই আর একটা এক্সেল পাই। এটা কম্পিউটারে উইন্ডোজের সাথে সেট আপ থাকে জনপ্রিয় বলে। বর্তমানে সবচেয়ে এটা বেশি ব্যবহার হয়। মিনিমাইজ বাটন কোথায় থাকে? টাইটেল বারে। মিনিমাইজ বাটন থাকে টাইটেল বারে, অর্থাৎ ওপরে টাইটেল বারে থেকে মিনিমাইজ, একদম শেষে গিয়ে কোণার দিকে মাইনাস মতো চিহ্ন, সেটা মিনিমাইজ। 15 নম্বর, ওয়ার্কবুক উইন্ডোর অবস্থা প্রদর্শিত হয় কোন বারে? স্ট্যাটাস বারে। 16 নম্বর, স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী? ছড়ানো বড় মাপের কাগজ, অর্থাৎ একটা স্প্রেডশিটের মানে পরিসীমা বলতে গেলে অনেক বড় হয়, সেই জন্য এটা বড় আকারের কাগজ বোঝায়। আসলে এই স্প্রেডশিট এটা তুমি যদি মাউস স্ক্রল করো এক্সেলে বা কোনো এমন একটি সফটওয়্যারে গিয়ে দেখবে শেষই হচ্ছে না, তাই এটা বড় মাপের কাগজ বলে, নট ছোট মাপের কাগজ। এরপর 17 নম্বর, স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় কোন প্রোগ্রামের সাহায্যে? স্প্রেডশিটের মাধ্যমে। এই দেখো স্প্রেডশিটে এমন হয় যে যখন রেজাল্ট করা হয় তখন একটা ওপরে ফাংশনাল যোগ করে সেই অনুযায়ী সবগুলো যদি আমরা স্ক্রল করে বসাই দিই তো সেই অনুযায়ী অটোমেটিকলি তখন যোগ হবে। এইটাই হচ্ছে গিয়ে মজার বিষয় যে বারবার একই সংকেত দেওয়া লাগে না, এতে হিসাব দ্রুততর হয়। এরপরে বলেছে ভিসেলস কি? স্প্রেডশিটের সফটওয়্যার। একটা স্প্রেডশিটের সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যারের মধ্যে একটি হচ্ছে ভিসেল। এটা তোমাদের বইতে আছে, 4টা অপশানে আছে, মানে 4টা সফটওয়্যার ব্যবহার হয় সচরাচর স্প্রেডশিটে, মানে তোমাদের বইতে দিয়ে আছে। আরও আছে তোমাদের বইতে 4টা নাম আছে, তার মধ্যে ভিসেলস একটা। এক্সেল প্রোগ্রামে চার্ট অপশনটি কোথায় থাকে? রিবনের ইনসার্ট বাটনে থাকে। এক্সেল ফাইলের এক্সটেনশন কোনটি? ডট মানে একটা ফুল স্টপ, XLS। 21 নম্বর টিক, অল্টার F কি দয় চাপলে এক্সেল পর্দায় কোন মেনুটি ওপেন হবে? তুমি যদি অল্টার চেপে F চাপো তা কোন মেনুটি তৈরি হবে? এটা হবে ফাইল মেনু তৈরি হবে, অর্থাৎ অল্টার চেপে F চাপলে। গুগল ওয়েব 22 নম্বর, গুগল এর ওয়েব অ্যাড্রেস কোনটি? www.google.com। এরপরে বলা হয়েছে 23 নম্বর, ওয়ার্কশিটে ABC দিয়ে কি বোঝানো হয়? ABC দিয়ে কলাম বোঝানো হয়, 1 2 3 দিয়ে সারি বোঝানো হয়। সেল অ্যাড্রেস কোনটি? A10। সেল অ্যাড্রেস হচ্ছে A10। দেখো 10 এ রয়েছে, A রয়েছে, 10 রয়েছে। আমরা মনে রাখবো আগে অক্ষর
পরে হচ্ছে কি থাকবে, সংখ্যা থাকবে। অর্থাৎ এই অপশন দেখে এর উত্তরগুলো করা যাবে 24 নম্বর টিকির মতো টিকগুলো। 25 নম্বর, ডাটাবেজে কি সংরক্ষণ করা যেতে পারে? রোগের নাম, চিকিৎসা পদ্ধতি, রোগীর সব ধরনের তথ্য। দেখো বর্তমান সময়ে এমন ডাটাবেজ ব্যবহার করা হয় যেখানে একটা রোগীর পুরো ডিটেলস থাকে, সব নাম, ঘর, তারপরে বয়স, রোগের কারণ, লক্ষণ, মেডিসিন সব লেখার সুযোগ থাকে। তাই হবে গ নম্বর উত্তর। এরপরে 26 নম্বরটিকে বলছে কোন প্রোগ্রামের সাহায্যে বাজার ভবিষ্যৎবাণী করা যায়? MS এক্সেল। অর্থাৎ বাজারের কেমন দর, হিসাব এগুলো করা যায় MS এক্সেলের সাহায্যে। অর্থাৎ এটাই দেখো 26 নম্বর টিকটা অপশানগুলো পড়লেই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে আধুনিক, তাহলে এটাই হবে উত্তর। 27 নম্বর, বিভিন্ন শীটে আসা যাওয়া করার জন্য ব্যবহার করায় শীট ট্যাব। 28 নম্বর, স্প্রেডশিটের ফর্মুলা নিচের কোনটি? সমান AI প্লাস BL। পরীক্ষার ফলাফল প্রস্তুতে তাৎক্ষণিক অবস্থা দেখা যায় স্ট্যাটাস বারে থেকেও ঠিক করা যায় এবং ওখান থেকেই দেখা যায় রেজাল্ট কীভাবে পরিবর্তন হচ্ছে একটার সাথে একটা পার্থক্যটা। স্প্রেডশিটে সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়? স্প্রেডশিট সাধারণত ব্যবহার করা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে, অর্থাৎ হিসাব নিকাশ, ব্যয়, আয় এসবগুলো জন্য ব্যবহার করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র রেজাল্ট করার জন্য প্রয়োজন হয়, তাছাড়া স্প্রেডশিটের তেমন ব্যবহার নেই। আবার দেখো হাসপাতালে ব্যবহার করা হয়, বা দেখা যায় রোগীর তথ্য রাখার জন্য ব্যবহার হয় বড় বড় সুপার মার্কেটে। স্প্রেডশিট ছাড়া সুপার মার্কেটগুলো চলে না, অচল। এরপর আমরা 31 নম্বর টিক দেখতে পাচ্ছি, মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ড গুচ্ছকে কি বলা হয়? রিবন বলা হয়। একসাথে অনেকগুলো কমান্ডকে বলা হয় রিবন। বিভিন্ন ধরনের গাণিতিক কাজ করা যায় কোন সফটওয়্যারের মাধ্যমে? এইটা যেহেতু স্প্রেডশিট সফটওয়্যার এর অধ্যায় পড়ছি, তাহলে স্প্রেডশিট সফটওয়্যারই হবে উত্তর। 33 নম্বর, কোনটির মাধ্যমে তথ্য বার ডায়াগ্রাম দ্বারা উপস্থাপন করা যায়? 33 নম্বরের উত্তর হবে এক্সেল। 34 নম্বর, এক্সেল থেকে বের হতে গেলে কোনটি ক্লিক করতে হয়? কাট ক্লিক করতে হয়। অর্থাৎ কুরাস একটা বাটন থাকে মিনিমাইজের পরে একটা বাটন থাকে, তারপরে 3 নম্বর বাটনটা থাকে কুরাস, একদম কোনায় ডান। আমাদের মাউস থাকে ডান হাতের দিয়ে আমরা যদি ওই পেজটার একদম ওপরে কোনায় চলে যাই তাহলে ওই একটা বাটন দেখবো কুরাস মতো আইকন আছে, সেটাকে বলে কাট, এক্সিট। আবার ওই যে কম্পিউটারে এসকেপ বাটন থাকে, এটা অনেক সময় এক্সিটের কাজ করে। 35 নম্বর, যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে? কুইক অ্যাক্সেস টুলবারে। কুইক অ্যাক্সেস টুলবারটা কি? তোমাদের এটা জানতে হলে কিবোর্ড সম্পর্কেও ধারণা থাকা লাগবে। এরপর 36 নম্বর টিক, কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? মাইক্রোসফট। অর্থাৎ মাইক্রোসফট হচ্ছে গিয়ে চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম। এখানে ছবি সংযোজন, বিয়োজন, ছবি এডিট এসব কাজগুলোও করা যায় খুবই সহজে। 37 নম্বর, হিসাব রাখার চেষ্টা থেকে মানুষ প্রথম আবিষ্কার করে অ্যাবাকাস। আমি প্রথমে বললাম অ্যাবাকাস গণনার ক্ষেত্রে ব্যবহার হয়। অ্যাবাকাস কি? এক ধরনের গণনার যন্ত্র। কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে স্বস্তি দিয়েছে? ক্যালকুলেটর। এটা তোমাদের বইয়ের টিক আছে, প্রথম প্যারা, এই অধ্যায়টার প্রথম প্যারা বা দ্বিতীয় প্যারায় আছে এই টিকটা সম্ভবত। এরপরে
নিচের কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসাব সমস্যা দূর হয়েছে? কম্পিউটার। 39 নম্বর আর 40 নম্বর টিকটা তোমরা গুলাই ফেলো না জানো। প্রথমে আবিষ্কার হয়েছে ক্যালকুলেটর, তারপরে কম্পিউটার, এখানে এই বোঝানো হয়েছে। অর্থাৎ ক্যালকুলেটর দ্বারা শুধু হিসাবের ক্ষেত্রেই সহজ হয়েছে, কম্পিউটার দ্বারা সকল জটিল সমস্যা ও দীর্ঘ সমস্যার সমাধান করা যায়। ক্যালকুলেটরের ক্ষেত্রে কখনোই তোমরা জটিল আর দীর্ঘ সমস্যার প্রসঙ্গটা আনবা না, কারণ ওটা কম্পিউটার দিয়ে করা যায়, ক্যালকুলেটর দিয়ে করা যায় না। ক্যালকুলেটরের একটা নির্দিষ্ট কিছু ফাংশন থাকে, তাতে যোগ বিয়োগ গুণ ভাগ সামেশন, তারপরে তোমাদের বিভিন্ন ইকুয়েশনের সলভ করা যায়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আরও অনেক কিছু করা যায়। এরপরে বলা হয়েছে 41 নম্বরটিকে স্প্রেডশিটের আবিধানিক অর্থ কী? ছড়ানো বড় কাগজ। এটিটা আগেও বলা হয়েছে, ডবল দেওয়া হয়েছে। কোনটি চিত্রভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রাম? এই টিকটার উত্তর একটু ভুল আছে, 42 নম্বর, আমরা একটু কারেকশন করে নেব। 42-এর উত্তর হচ্ছে ওয়ার্ড ফাইল, কারণ এক্সেল হবে না, 42-এর উত্তর হবে ক। 43 নম্বর, স্প্রেডশিট ব্যবহার করা হয় কেন? আর্থিক হিসাব সংরক্ষণের জন্য। 44, স্প্রেডশিটের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোন কাজটি করা যায়? পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা যায়। 45, অ্যাপল কোম্পানি সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়্যারটি উদ্ভাবন করেছেন ভিস্ক্যালস। এটা আমরা পূর্বেও পড়েছি, কিন্তু টিক হিসেবে। বর্তমানে 46, বর্তমানে কোন স্প্রেডশিট সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? মাইক্রোসফট এক্সেল। 47, স্প্রেডশিট কখনো কখনো কি বলা হয়? ওয়ার্ডবুক বলা হয়। 48, একটি ওয়ার্ডবুকে অনেকগুলো কি থাকে? ওয়ার্কশিট থাকে। 49, এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক কি থাকে? সারি ও কলাম থাকে। দেখো বাকি অপশানগুলো হবে না, ভাইরাস, কিলার, বর্ণ, সংখ্যা, উপাত্ত, তথ্য। অর্থাৎ এই অধ্যায়টা যে ন্যূনতম ধারণা থাকে, তা তুমি এটা বলতে পারবা সারি আর কলাম। সেই জন্য সবার উচিত হবে, পারো না পারো, বোঝো না বোঝো, মূল বই পড়ে তারপরে এই টিকগুলো পড়া, তাহলে তোমাদের টিকগুলো 2 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। 50, বর্তমান যুগ কিসের যুগ? তথ্য যোগাযোগ। প্রযুক্তি থাকলে প্রযুক্তির যুগ হতো, ঘ নম্বর উত্তর। 51, সহজেই পরীক্ষার রেজাল্ট তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? MS এক্সেল। MS এক্সেলে তোমরা ছোট ক্লাসে পড়ো, যখন আরও একটু বড় হবে জানতে পারবে রেজাল্ট করা অনেক সহজ, এবং এটা সফটওয়্যার কেন্দ্রিক থাকে। রেজাল্টের ভিতরে শুধু মানগুলো পরিবর্তন করে দিলেই হয়, এক এক করে সবার রেজাল্ট যোগ করে তারপরে কাউন্ট মার্ক করে জিপিএ তোলা বেশ কষ্টের বিষয়, কিন্তু একটা ফরম্যাট করা গেলে সে অনুযায়ী সবার মার্কগুলো বসাই দিলেই রেজাল্ট অটো চলে আসে। 52, কোন প্রোগ্রামের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়? স্প্রেডশিটের মাধ্যমে। স্প্রেডশিট প্রোগ্রামের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামের কাজ স্বয়ংক্রিয়ভাবে হয় কেন? সূত্র ব্যবহারের সুযোগ থাকায়। উপাত্তের চিত্ররূপ স্বয়ংক্রিয়ভাবে দেওয়া সহজ হয় কোন প্রোগ্রামের মাধ্যমে? স্প্রেডশিট। সবচেয়ে সহজ সফটওয়্যার মাধ্যমে ডাক যোগাযোগ, ইমেইল, ঠিকানা ব্যবস্থাপন ও সংরক্ষণ করা যায় MS এক্সেল প্রোগ্রাম। উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে বলে? উপরের দিক থেকে নিচের দিকে ঘরগুলো আসাকে বলে কলাম।
ওয়ার্কশিটে প্রিয় শিক্ষার্থীরা 56 নম্বর টিকের কনসেপ্টটা তোমরা একটু ঠিক করে নিবা। উপরের দিক থেকে নিচের দিকে আসা ঘরগুলোকে বলে কলাম না সারি, এটা টিকের ওপর ডিপেন্ড করবে। অর্থাৎ এই কথাটা খুবই সহজ, যদি তুমি ওপর থেকে নিচের দিকে ধরো তাহলে সেগুলো কলাম বলবে, এবং পাশাপাশিগুলোকে বলবা তোমরা কি বলবা, পাশাপাশি যখন কথাটা থেকে লেখা থাকবে সেটাকে বলবা সারি। তাহলে এই টিকটা ভুল আছে, অপশান 56 নম্বরের অপশানের উত্তর হবে খ, সারি। অর্থাৎ ওয়ার্কশিটে বাম থেকে ডান দিকে চলে আসা ঘরগুলোকে বলে রো। স্প্রেডশিটের প্রোগ্রামের ছোট ছোট ঘরগুলোকে কি বলে, সেল। আমি 56 এবং 57 নম্বর টিকটা আরেকবার রিপিট দিচ্ছি। পূর্বে আমরা একটা টিকের কনসেপ্ট বলেছিলাম, সেখানে একটু আলাদা বলা হয়েছিল। অর্থাৎ এটা বিষয়টা একটু সহজ করে ভাবি আমরা, যখন পাশাপাশি ওপর নিচ বরাবর বোঝাবে তখন সেটা হয় পাশাপাশি ওপর নিচ বরাবর হলে সেটা হবে তোমার সারি, আর ওপর নিচ শুধু বোঝালে সেটাও হবে কলাম, এবং পাশাপাশি শুধু বোঝালে সেটা হবে সারি। এই বোঝাচ্ছে, কিন্তু দেখো কলাম হয় সোজাসুজি লম্বা লাইনগুলা, আর সারি হয় পাশাপাশিগুলা। আমরা এটা বুঝি সাধারণভাবে কনসেপ্ট যেটা। স্প্রেডশিট প্রোগ্রামে ছোট ছোট ঘরগুলোকে কি বলা হয়, সেল বলা হয়। গবেষণায় উপাত্তগুলো বিশ্লেষণ করা হয় কেন, উপাত্তের বোধগম্য করার জন্য। স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহার করার সুবিধা কোনটি, বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। 61 ওয়ার্কশিট সারি ও কলাম কিভাবে নির্দেশ করা হয়, বর্ণ দিয়ে কলাম এবং সংখ্যা দিয়ে সারি। এই দেখো, এইভাবে মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। পাশাপাশি অক্ষরগুলোকে বলা হয় কলাম, এই জন্য কলাম বলেছে, অর্থাৎ ABCDE। কিন্তু আসলে বাস্তব চিত্র কিন্তু এখানে কনসেপ্টটা ভুল বলছি না, কনসেপ্টটা বোঝার একটু জটিলতা আছে। আসলে এ ধরনের পড়ালেখা বিষয়গুলো বাস্তবে না দেখিয়ে এইভাবে বোঝানো বেশ কঠিন। তবে আমরা এটা মুখস্থ রাখতে পারি, ABCDE থাকলে এগুলো দ্বারা কলাম বোঝাবে, এবং 1 2 3 4 5 এগুলো দ্বারা সারি বোঝাবে। 62 নম্বর স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কি করা যায়, উপাত্ত বিশ্লেষণের প্রাথমিক কাজ করা যায়। 63 নম্বর তুলনামূলক উপাত্ত বিশ্লেষণের স্প্রেডশিটের সবচেয়ে উপযোগী কোনটি, বিশ্লেষণকৃত উপাত্তের চিত্ররূপ দেয়া যায়। 64 নম্বর কিবোর্ড কোন নির্দেশনা দিলে কার্সর ওয়ার্কশিটের শুরুতে আসবে, আমরা যদি হোম নির্দেশনা দিই তাহলে কার্সর শুরুতে আসবে। কোনটি সেল রেফারেন্স প্রদর্শন করে, ফর্মুলা বার। 66 এক্সেল কি, স্প্রেডশিট সফটওয়্যার, সহজ। 67 একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে সেগুলো কিসে দেখানো হয়, শিট ট্যাবে। এটি একটাও রিপিট এসেছে। এক্সেল অফিস বাটনের পাশেই কার অবস্থান, কুইক অ্যাক্সেস টুলবার, এটাও রিপিট এসেছে। আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়, স্প্রেডশিট। 70 কোন ভিসিকালস স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করা হয়, মানে কোন দশকে এই ভিসিকাল সফটওয়্যারটা আবিষ্কার হয়েছে, 70 দশকে। সর্বপ্রথম কোন কোম্পানি স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করেন, সর্বপ্রথম স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে অ্যাপেল কোম্পানি। স্প্রেডশিটের অপর নাম কি, ওয়ার্কবুক সংরক্ষণ করা যায় কোন বাটনের মাধ্যমে, অফিস বাটন। কোন বারের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখা
অপশন রয়েছে স্ট্যাটাস বার। E10 দিয়ে কি নির্দেশ করা হয়? সেল নির্দেশ করা হয়, কারণ শুরুতে রয়েছে কলাম এবং পরে 10 সারি নির্দেশ করছে, কিন্তু E10 দ্বারা আসলে সেল নির্দেশ করে, অর্থাৎ একই সাথে কলাম সারি দুটোই বুঝাচ্ছে। দ্বারা বুঝাচ্ছে তোমার যেহেতু সংখ্যা, তাহলে না যেহেতু অক্ষর, আর 10 যেহেতু সংখ্যা, 10 দ্বারা তোমার বোঝাচ্ছে সারি, আর দ্বারা বোঝাচ্ছে কলাম, তাই দুইটা মিলে সেল নির্দেশ করছে। 76 সেল অ্যাড্রেস কোনটি? A10, এটিকটাও রিপিট এসেছে। এক্সেল প্রোগ্রামে যোগ করা হয় কয়টি পদ্ধতি? 2টি পদ্ধতি, এটাও রিপিট এসেছে। গুণ করার জন্য ফর্মুলা বারে কোন টাইপ করতে হয়? প্লাস, মাইনাস, স্টার, ইকুয়াল। সহজে বোধগম্য করতে গাণিতিক তথ্যমালাকে কিভাবে প্রকাশ করা হয়? 78 নম্বর টিকটার উত্তর হচ্ছে কি স্টার মতো চিহ্ন, এই যে গুণ বোঝাতে প্রকাশ হয়। সহজ বোধগম্য করতে গাণিতিক তথ্যমালাকে কিভাবে প্রকাশ করতে হয়? চার্টের মাধ্যমে। চার্ট মানে একটা তোমার ধারাবাহিকভাবে মানগুলো থাকে। 80 নম্বর কোনটির মাধ্যমে তথ্যভার ডায়াগ্রাম দ্বারা উপস্থাপন করা যায়? এক্সেলের মাধ্যমে। 81 নম্বর এক্সেলের কোন অপশন ব্যবহার করে ডায়াগ্রাম অঙ্কন করা যায়? চার্ট অপশন। 82 নম্বর ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ও স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে কোন ক্ষেত্রে মিল রয়েছে? একই কৌশলে খুলতে হয়। 83 নম্বর স্প্রেডশিট প্রোগ্রাম খোলার জন্য কোন আইকনে ডাবল ক্লিক করতে হয়? 1 নম্বর যে সফটওয়্যারটি রয়েছে আইকন হিসেবে এক্স মতো। 84 নম্বর কম্পিউটার খোলা অবস্থায় শার্ট বাটন, অল প্রোগ্রাম বাটন এবং স্প্রেডশিট প্রোগ্রামের পর ক্লিক করলে কম্পিউটার পর্দায় কি দেখা যাবে? একটি ওয়ার্কশিট, অর্থাৎ এটা একটা ম্যানুয়াল, এই অনুযায়ী কাজ করলে একটি ওয়ার্কশিট চলে আসবে। 85 নম্বর ওয়ার্কবুকের কোথায় শিরোনাম লেখা থাকে? এক্সেল উইন্ডোর একেবারে উপরে। 86 নম্বর ওয়ার্কবুকের শিরোনাম যেখানে দেখা যায়, যেখানে লেখা থাকে তাকে বলে টাইটেল বার। 87 নম্বর এক্সেল উইন্ডোর উপরে বাম দিকের কোনায় কোনটি থাকে? অফিস বাটন। 88 নম্বর রিয়া একটি ওয়ার্কশিটে কাজ করে, ফ্রাইডে নামে সেভ করলো। ফ্রাইডে শব্দটি এক্সেল উইন্ডোর কোথায় দেখা যাবে? টাইটেল বারে দেখা যাবে। 89 নম্বর পূর্বে সংরক্ষিত এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে? অফিস বাটন। 90 জাবেদ একটি নতুন এক্সেল ওয়ার্কবুক খুলতে চায়, এজন্য কোন বাটনে ক্লিক করতে হবে? অফিস বাটনে। 91 এক্সেল উইন্ডোতে অফিস বাটনের পাশে কি থাকে? কুইক এক্সেল টুলবার। 92 মাহিন একটি ওয়ার্কশিট খুললো, কুইক অ্যাক্সেস টুলবারে সে কোন বাটনগুলো দেখতে পাবে? যে বাটনগুলো সচরাচর বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ আগের টিকটারই বিকল্প বলেছে। 93 মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কমান্ড কিভাবে সাজানো থাকে? বিভিন্ন কমান্ড একত্রে গুচ্ছ আকারে সাজানো থাকে। 94 বিভিন্ন কমান্ডকে একত্রে কি বলে? রিবন বলে। 95 আইকনের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে কিসের আওতায়? মেনুর আওতায়। 96 রিবনের ঠিক নিচে কোনটির অবস্থান? ফর্মুলা বার। 97 সেল অ্যাড্রেস দেখা যায় কোথায়? ফর্মুলা বারে। 98 সেলের বিষয়বস্তু দেখানো হয় কোথায়? ফর্মুলা বারে। 99 স্ট্যাটাস বারের অবস্থান কোথায়? ওয়ার্কশিটের নিচের দিকে। 100 স্ট্যাটাস বারে
কোন দিকে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট অপশন রয়েছে? বাম দিকে। 101 ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বারে কি দেখানো হয়? বিভিন্ন কাজের তাৎক্ষণিক অবস্থা দেখানো হয়। 102 ওয়ার্কবুকের সমস্ত ওয়ার্কশিট দেখা যায় কোনটিতে? শিট ট্যাবে। 103 শিট ট্যাব কেন ব্যবহার করা হয়? বিভিন্ন শিটের মধ্যে আসা যাওয়া করতে। 104 প্রত্যেক মেনুর আওতায় কিসের মাধ্যমে কমান্ডগুলো সাজানো থাকে? আইকনের মাধ্যমে। 105 রাখিকে তার শিক্ষক একটি ওয়ার্কশিট খুলে ফর্মুলা বারের ভালোভাবে লক্ষ্য করতে বলল। এখানে সে কোন বিষয়ে ধারণা পাবে? সে সেলের বিষয়বস্তু বা কন্টেন্টের ওপর ধারণা পাবে। 106 নতুন ওয়ার্কশিট খোলার সঠিক পদ্ধতি কোনটি? অফিস বাটন, সেখান থেকে নিউ বাটন। 107 কম্পিউটার পর্দায় স্প্রেডশিট খোলা থাকাকালীন মাউস নাড়াচাড়া করলে কি ঘটবে? কার্সর বিভিন্ন সেলে ঘুরে বেড়াবে। ওয়ার্কশিট প্রতিটি সেলের ঠিকানা সম্পর্কিত সঠিক তথ্য কোনটি সুনির্দিষ্ট থাকে? স্প্রেডশিটের প্রতিটি সেলের অ্যাড্রেস বর্ণ এবং সংখ্যার সমন্বয়ে গঠিত। এর কারণ কি? বর্ণ ও সংখ্যা যথাক্রমে কলাম ও সারি নির্দেশ করে। নিচের কোনটি কলামের নাম? ক নম্বর উত্তর এ। আর সারি হলি 12 হতো, সেল হলি গ নম্বর এ 12 হতো, আর 12 এ কিছু হয় না। নিচের কোনটি সারির নাম? 10, গ নম্বর উত্তর। কোনটি ব্যবহার করে কার্সারকে বিভিন্ন সেলে নেওয়া যায়? অ্যারো কি ব্যবহার করে। 113 নম্বর এক্সেলে যোগ করতে কোথায় সূত্র লিখতে হয়? ফলাফলের সেলে। ম্যানুয়ালি যোগ করার নিয়ম কোনটি? ফলাফল সেলে সমান চিহ্ন দিয়ে সূত্র লিখতে হয়। স্বয়ংক্রিয় যোগ করার জন্য ফলাফল সেলে কার্সরে কোথায় ক্লিক করতে হয়? সামেশন, অটো সাম। 116 কোনো সেল থেকে অন্য কোনো সেল পর্যন্ত যোগ করায় ব্যবহৃত হয় সেল রেঞ্জ। নিচের কোনটি সেল রেঞ্জ? A1:B5। ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বারে প্রথমে কোন টাইপ করতে হয়? সমান বা ইকুয়াল। ইকুয়াল না চাপলে ওটা ক্যালকুলেশন আইবে না, অর্থাৎ সলভ বাটনটা ইকুয়াল বোঝায়। 119 এক্সেলের ওয়ার্কশিটে কোন কাজটি করা যায়? সূত্র বসিয়ে বিয়োগ করা যায়। 120 চার্ট তৈরি করার জন্য কোন ধাপটি অনুসরণ করতে হয়? চার্ট থেকে রিবনের ইনসার্ট মেনু ও উপাত্তে প্রবেশ করানো। 121 স্প্রেডশিট প্রোগ্রামে সংখ্যার ভিজুয়াল উপস্থাপন করা হয় কোনটি? চার্ট গ্রাফ। এক্সেলের 122 এক্সেলের ওয়ার্কশিট বিয়োগ করার পদ্ধতি যোগ করার পদ্ধতির মতো সূত্র ব্যবহার আবশ্যক। এর কারণ স্বয়ংক্রিয় বিয়োগের কোনো ব্যবস্থা নেই। 123 গ্রাফ বা চার্ট তৈরি করার পর ডেটা পরিবর্তন করলে কি ঘটে? গ্রাফ নিজে পরিবর্তন হয়। 124 এবং সর্বশেষটি চার্ট তৈরির সহজ উপায় কোনটি? চার্ট উইন্ডোজ ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় নিয়ে এতটুকুই আলোচনা ছিল। 124টা টিক উপস্থাপন করেছি, যার ভিতরে প্রায় 20টা টিক মতো রিপিট আছে এবং তুলনামূলক ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট আছে। আশা করা যায় এই 110 বা 100টা টিক মতো তোমরা পড়লে তোমাদের চতুর্থ অধ্যায়ের টিক নিয়ে আর কোনো সমস্যা হবে না। শুধু টিক পড়ে তো একটা অধ্যায় সম্পর্কে কমপ্লিট ধারণা করা যায় না, তাই তোমরা চেষ্টা করবে এক্সেল সম্পর্কেও একটু বোঝার, যাতে এই অধ্যায়টা নিয়ে তোমরা ভালো
মার্ক তুলতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।